সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়ালেখা এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি প্রতিমা দাস, সহকারী শিক্ষক, সালেজুল সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামালখালীন, চট্টগ্রাম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর গার্হস্থ্যবিজ্ঞান। অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাদের কিছু নির্দেশনা রয়েছে, এগুলো একটু দেখো। শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জনেই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা অতীব জরুরি। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বা বাজারের কেনা নোটের প্রয়োজন নেই। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে, তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে, এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে, তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কভার পৃষ্ঠার নাম, শ্রেণী, রোল, বিষয়, সাবজেক্ট ও অ্যাসাইনমেন্টের শিরোনাম ধরন স্পষ্টভাবে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের কভার পেজের নমুনাটা তোমরা দেখো। এইভাবে যে কভার পেজ আলাদা করে দিতে হবে যে কোনো পৃষ্ঠায়, যে কোনো কাগজে, যেমন বিষয়, অ্যাসাইনমেন্টের নং, সপ্তাহ, তারিখ, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, শাখা, বিষয় ইত্যাদি স্পষ্ট আকারে লিখতে হবে। এটা তোমাদের কভার পেজে শুধু নমুনা মাত্র, এইভাবে যে বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবার চলো আমরা মূল পাঠে চলে যাই। আজ আমরা পড়ব পঞ্চম অধ্যায়, রোগ সম্পর্কে সতর্কতা। এই অধ্যায় থেকে আমরা জানব, শিক্ষণফলটা একটু দেখো, বিভিন্ন সংক্রমণমুক্তকরণ টিকা ইনজেকশনের সুফল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, ওজনাধিক্যের কুফল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো এবং ওজনাধিক্যের খাদ্য ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এবার চলো আমরা মূল পাঠে যাই। পাঠ 5, সংক্রমণমুক্তকরণ টিকা ইনজেকশন। এখানে কিছু কথা বলে রাখি। বর্তমানে যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই কারণটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, আমি করোনা ভাইরাস সম্পর্কে বলছি। এটি বর্তমান সময়ে আলোচিত ছোঁয়াচে একটি রোগ। এই রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়া উচিত নয়। যদি একান্তই ঘরের বাইরে যেতেই হয়, তাহলে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার 20 সেকেন্ড হাত ধুতে হবে। জনাকীর্ণ এলাকা পরিহার করতে হবে। হাঁচি ও কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। নাক, মুখ ও চোখে যাতে হাত দেওয়ার থেকে বিরত থাকতে হবে। রোগীর কাছ থেকে আসার পর অবশ্যই ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে এবং আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, যদি কেউ দেশের বাইরে থাকে এবং ওনারা যদি দেশে ফিরে আসেন, তাকে নিজ এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই 14 দিনের জন্য আলাদা কক্ষে অবস্থান করা উচিত, যাকে ইংরেজিতে বলে হোম কোয়ারেন্টাইন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কেউ আক্রান্ত হলে তা 14 দিনের মধ্যে প্রকাশ পায়। চলো আমরা পাঠ 5-এ কী আছে এখন দেখি। রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি
ইপিআই একটি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ও সময়োপযোগী পদক্ষেপ। ইপিআই একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার মূল লক্ষ্য হচ্ছে সংক্রামক রোগ থেকে শিশুদের অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা। তাই বিশ্বব্যাপী রোগ প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও রোগ হওয়ার আগে প্রতিরোধ করা অনেক সহজ এবং কম ব্যয়সাপেক্ষ। আমাদের দেশে টিকাদান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো। 1 বছরের কম বয়সী শিশুদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং বেশিরভাগ রোগই এই বয়সে হয়ে থাকে। তাই শিশুকে রোগ প্রতিরোধের সব রকম টিকা নিয়ম অনুযায়ী যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তা দিতে হবে। ইপিআই কর্মসূচির মাধ্যমে টিকা দিয়ে যে রোগগুলো প্রতিরোধ করা যায় সেগুলো হচ্ছে বিসিজি টিকা। যক্ষ্মা রোগের বিসিজি টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়ার 2 সপ্তাহ পর টিকার স্থান লাল হয়ে যাওয়া ও ফুলে যায়। আরও 2-3 সপ্তাহ পর শক্ত দানা, ক্ষত বা ঘা হতে পারে। ধীরে ধীরে এই ক্ষত বা ঘা শুকিয়ে যায় এবং একরকম দাগ হয়ে যায়। জন্মের পরপরই এই টিকা দেওয়া হয়। এরপর আসছে ওপিভি টিকা। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন টিকা পোলিও রোগ প্রতিরোধ করে। জন্মের পর 6 সপ্তাহের মধ্যে প্রথম ডোজ, 28 দিন পর দ্বিতীয় ডোজ, পরবর্তী 28 দিন পর তৃতীয় ডোজ এবং 9 মাস পূর্ণ হলে চতুর্থ ডোজ দিতে হয়। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এই টিকা 5টি রোগ যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি প্রতিরোধ করে। জন্মের 6 সপ্তাহ পর প্রথম ডোজ এবং দ্বিতীয় ও তৃতীয় ডোজ 28 দিনের অন্তর অন্তর দিতে হয়। হামের টিকা শিশুকে হাম রোগ থেকে প্রতিরোধ করে। শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে এই টিকা দিতে হয়। টিটি টিকা টিটেনাস টক্সয়েড। টিটি টিকা ধনুষ্টঙ্কার রোগ থেকে রক্ষা করে। 15 থেকে 49 বছরের সকল মহিলাকে এবং যে সকল শিশু ডিপিটি বা পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়ার পর কিছুদিন হয়েছে তাদের এই টিকা দিতে হবে। এতক্ষণ আমরা বিভিন্ন টিকা সম্পর্কে জানলাম। এখন দেখো 8ম অধ্যায় খাদ্য পরিকল্পনা। পার্ট 5 দেখো তোমরা, ওজনাধিক্য শিশুর খাদ্য পরিকল্পনা। 21 শতাব্দীতে শিশুদের ওজনাধিক্য একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এই সমস্যাটি বর্তমানে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে দেখা যাচ্ছে। আমাদের দেশে মধ্যবিত্ত পরিবারের শিশুদের মধ্যে এই সমস্যা বাড়ছে। ওজনাধিক্য কাকে বলে? এক কথায় ওজনাধিক্য হচ্ছে শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া। অর্থাৎ বলা যায় যে কারো শরীরের ওজন যখন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন সেই অবস্থাকে ওজনাধিক্য বলে। প্রত্যেক বয়সের জন্য স্বাভাবিক ওজনের নিম্ন সীমা ও উচ্চ সীমা আছে। দেহের ওজন যখনই সেই বয়সের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করে যায় তখনই ওজনাধিক্য দেখা দেয়। ওজনাধিক্যের কারণ। দেহের ওজন বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া। আমরা প্রতিদিন যদি ক্যালোরি বহুল খাদ্য দেহের প্রয়োজনের চেয়ে বেশি গ্রহণ করি এবং পরিশ্রম কম করি ও অনিয়ন্ত্রিত জীবনযাপন করি তাহলে এই অতিরিক্ত ক্যালোরি আমাদের দেহে ফ্যাট আকারে জমা হবে এবং ধীরে ধীরে দেহের ওজন বৃদ্ধি পাবে। এইভাবে দেহের ওজন বৃদ্ধি পাওয়ার ফলে ওজনাধিক্য দেখা দেবে। এরপর আমরা একটা ছকের মাধ্যমে দেখি প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ার ফলে ওজনাধিক্য হয়। প্রতিদিনই প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ এবং কম পরিশ্রম করা।
দেহের ওজন বৃদ্ধি, অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি এবং জীবনের ঝুঁকি বৃদ্ধি। শুধু খাদ্য গ্রহণ করলেই সুস্থ থাকা যাবে না। সুস্থ থাকতে হলে সুষম খাদ্য গ্রহণ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়মিত শারীরিক পরিশ্রম, খেলাধুলা ও নিয়ন্ত্রিত জীবনযাপন। ওজনাধিক্যের কুফল: শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, পিত্তথলির পাথর, রক্তে চর্বির আধিক্য ইত্যাদি। এই কারণে শরীরের ওজন কোনোভাবেই বাড়তে দেওয়া ঠিক নয়। শিশুকালে ওজন বৃদ্ধি পাওয়ার শরীরের জন্য একেবারেই ভালো লক্ষণ নয়, কারণ এর ফলে অল্প বয়সী বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। ওজনাধিক্য শিশুর খাদ্য ব্যবস্থা: শরীরের ওজন বেশি হলে অবশ্যই খাদ্য সংক্রান্ত নিম্নলিখিত নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন শস্য ও শস্যজাতীয় খাদ্য যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি ইত্যাদি নির্ধারিত পরিমাণে খেতে হবে। এই খাবারগুলো বেশি খেলে ওজন বেড়ে যাবে। মনে রাখতে হবে ভাত, রুটির পরিবর্তে সমপরিমাণ পোলাও, খিচুড়ি, পরোটা ইত্যাদি খাওয়া যাবে না, কারণ এই খাবারগুলোতে তেল বা ঘি থাকায় ভাত ও রুটির চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি পাওয়া যায়। তাই পোলাও, খিচুড়ি, পরোটা ইত্যাদি খেতে হলে ভাত ও রুটির অর্ধেক পরিমাণ গ্রহণ করাই বাঞ্ছনীয়। এরপর দেখো, প্রতিবেলায় খাদ্য তালিকাতে যথেষ্ট পরিমাণ শাকসবজি, ফলমূল, মৌসুমি ফল ও টক জাতীয় ফল থাকতে হবে। এই খাবারগুলো বেশি খাওয়া যাবে। প্রতিদিন প্রয়োজনে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য ডাল, বাদাম, মাছ, মাংস ও ডিম পরিমিত পরিমাণে খেতে হবে। শিশুদের খাদ্য তালিকায় দুধ থাকা অবশ্যই প্রয়োজন, তাই চিনি বা গুড় ছাড়া দুধ গ্রহণের অভ্যাস করতে হবে এবং দুধের তৈরি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে। নাস্তা হিসেবে সবসময় কম ক্যালোরিযুক্ত খাদ্য যেমন শাকসবজি ও ফল বাছাই করতে হবে। যে সকল খাদ্য ক্যালোরি বেশি থাকে সে খাদ্য গ্রহণে শরীরের ওজন আরও দ্রুত বৃদ্ধি পাবে। তাই ক্যালোরিবহুল খাদ্য যেমন তেলেভাজা, ভুনা খাদ্য, ঘি, মাখন, চিনি ও গুড় দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাদ্য, বেকারির তৈরি খাদ্য, কেক, পেস্ট্রি, বিস্কুট, সব ধরনের সফট ড্রিঙ্কস, চকলেট, ক্যান্ডি, আইসক্রিম ইত্যাদি বাদ দিতে হবে। ওজন কমানোর জন্য শাকসবজি নাস্তা হিসাবে সবসময় ক্যালোরিযুক্ত খাদ্য যেমন শাকসবজি ও ফল বাছাই করতে হবে। যে সকল খাদ্য ক্যালোরি বেশি থাকে সে খাদ্য গ্রহণে শরীরের ওজন আরও দ্রুত বৃদ্ধি পাবে। ওজন কমানোর জন্য শাকসবজি, মাছ, মাংস, ডিম ও অন্যান্য খাবার রান্নার সময় অবশ্যই কম তেল দিয়ে রান্না করে খেতে হবে। তেলের ব্যবহার কমাতে হবে, অর্থাৎ রান্নার সময় খুব কম তেল দিয়ে রান্না করতে হবে। ডুবো তেলে ভাজা সব ধরনের খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। ক্ষুধা লাগলে বিভিন্ন ভাজা, প্যাকেটজাত ও বেকারির খাবার পরিবর্তে মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করতে হবে। সফট ড্রিঙ্কস ও বোতলজাত কোনো জুসের পরিবর্তে ডাবের পানি ও রসালো ফল খাওয়ার অভ্যাস করতে হবে। এতে করে যেমন অর্থের সাশ্রয় হবে, তেমনি বেশি পুষ্টিও পাওয়া যাবে এবং শরীরের ওজন কমতে সাহায্য হবে। মনে রাখতে হবে, শরীরের বাড়তি ওজন কমানোর জন্য অবশ্যই নিয়মিত প্রতিদিন ব্যায়াম বা পরিশ্রম করতে হবে। পরিমিত আহারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা পরিশ্রম, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও পর্যাপ্ত ঘুম এবং সর্বোপরি সার্বিক সচেতনতা শরীরের ওজন কমতে সাহায্য করবে। তো এই ছিল আমাদের পাঠের বিষয় এবং পাঠের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নগুলো একটু দেখো। রোগের নাম ও প্রতিরোধক টিকার চার্ট তৈরি করো। এবং একটি সৃজনশীল প্রশ্ন দেখো,
মুন্না চতুর্থ শ্রেণীর ছাত্র। সে খেতে খুবই পছন্দ করে চকলেট, চিপস, ড্রিঙ্কস তার খুব পছন্দ। ইদানিং সে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়। বন্ধুদের সাথে মাঠে খেলতে যায় না। অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তার মা পুষ্টিবিদের শরণাপন্ন হলেন। এখন তোমাদের প্রশ্ন লিখতে হবে। ক, উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা করো। এবং খ, দ্বিতীয়টা দেখো, মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ করো। আশা করছি তোমরা পাঠটাকে ভালোভাবে অনুশীলন করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিকভাবে তোমাদের অ্যাসাইনমেন্টে লিখবে। আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।